আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। ইকবাল আইস? তা দাঁড়াই রইলা কেন ইকবাল? বস। লিডার, শামসুক দেখলাম বের হয়ে গেল। শামসুর সাথে কি আলোচনা করলেন নাকি লিডার? হয় ইকবাল, শামসুরে ডাকছিলাম, কিছু বিষয় নিয়ে শামসুর সাথে আলোচনা করলাম। বাহির থেকে তো আমার উপর চাপ আসতেছে। এরকমভাবে চলতে থাকলে তো পরবর্তীতে জনতা পার্টি নিয়ে আমি একটা গোলক দাদার ভিতরে পড়ে যাব ইকবাল। লিডার, আমি তো আপনাকে অনেক দিন যাবতই বলে আসতেছি, শামসু দলের ভিতরে ভেজাল সৃষ্টি করতেছে। শামসু যেদিন থেকে জনতা পার্টির দায়িত্ব নিছে সেদিন থেকেই কিন্তু জনতা পার্টিতে ভাঙন শুরু হয়েছে। এখন বেশিরভাগ নেতাকর্মী শামসুর বিরুদ্ধে আচরণ করতেছে। কেউ শামসুর পদক্ষেপে সন্তুষ্ট না। এভাবে চলতে থাকলে তো জনতা পার্টি একসময় ভেঙে পড়বে লিডার। ইকবাল, কি বলো? শামসু জনতা পার্টিতে ভাঙন ধরাইতেছে মানে? আমি জানি শামসু একটু হঠকারী সিদ্ধান্ত নেয়, অন্য কারো পরামর্শ না নিয়া নিজের থেকেই সিদ্ধান্ত নেয় শামসু। কিন্তু শামসু ছেলেটা মোটেও খারাপ না। ওই কিন্তু জনগণের জন্য সব সময় চিন্তা করে যায়। এই শামসুর কারণে কিন্তু জনতা পার্টির দুর্নীতিবাজ নেতাকর্মীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। আর ওর কারণেই বিরোধী দলের ধ্বংসযজ্ঞ বন্ধ হয়েছে। কথাটা ভুলে যেও না ইকবাল। লিডার, আপনি শামসুর বিষয়টা বুঝতে পারতেছেন না। শামসু কিন্তু তলে তলে ভয়ঙ্কর একটা পরিকল্পনা করতেছে, যেটা আপনি এখনো ধরতে পারতেছেন না। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, দলের ভিতরে যারাই শামসুর বিরুদ্ধে আওয়াজ তুলে তাদেরকেই শামসু কোনো না কোনোভাবে মাইনাস করে দিচ্ছে। এর মানে কি বুঝতে পারতেছেন আপনি লিডার? আপনার সমস্ত বিশ্বস্ত লোকদেরকে আপনার কাছ থেকে সরিয়ে শামসু এই পুরো জনতা পার্টির নিয়ন্ত্রণ নিতে চাইতেছে। না না ইকবাল, বলো কি তুমি? শামসু এরকম ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারে না। শামসুকে আমি খুব ভালোভাবেই চিনে ফেলেছি ইকবাল। আপনি এখন হয়তো আমার কথাগুলো বিশ্বাস করতেছেন না, কিন্তু যখন এটা বাস্তবায়ন হইব তখন ঠিকই আপনি বিশ্বাস করবেন। তাই আমি বলি কি, দলের সিনিয়র নেতাকর্মীদেরকে মুক্তি করা হোক। ওনাদের যথেষ্ট শাস্তি পাওয়া হয়েছে, আর ওদেরকে ধরে রাখাটা ঠিক হচ্ছে না। শোনো ইকবাল, দলের ভিতরে যত বড় সিনিয়র পার্সনই থাক না কেন, সে যদি অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তার শাস্তি অবশ্যই হইব। কে ইকবাল, কে কাদের মোল্লা, কে কোপা শামসু, সেটা আমার দেখার সময় নেই। ওরা যে কেউ অপরাধ যদি করে থাকে, আদালত এখানে যে শাস্তি দিবে সেটাই আমি মেনে নেব। এখানে আমার হস্তক্ষেপ করার কোনো কিছু নাই। যদি আদালত ওনাদেরকে জামিন দেয় তাহলে দিতে পারে। আর শোনো ইকবাল, চলো এখন শেরাটনে যাব তোমাকে নিয়ে। ওইখানে আমার চীনের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র বিষয় নিয়ে একটা মিটিং আছে, যার কারণে তোমাকে ডাকছি। তোমার ওইখানে উপস্থিত থাকতে হইব। আর ইকবাল, শামসুর বিষয় নিয়ে তোমরা এত মাথা কামাইতে হইব না। শামসুর বিষয়টা আমি দেখতেছি। এখন থেকে ওর প্রত্যেকটা পদক্ষেপ আমি নজরে রাখবো। আসসালামু আলাইকুম শাকিল ভাই, ডাকছিলেন আমারে? পলাশ, শোনেক, তোর সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার আছে আমার।
মনোযোগ দিয়া আলোচনাগুলো শোনেক। কি আলোচনা ভাই, সমস্যা কি বলেন? আপনার কথা তো আমি সব সময় গুরুত্ব সহকারে শুনি। আপনার প্রত্যেকটা কথা আমার কাছে উপদেশ। আপনি যেটা বলবেন সেটা আমি জীবন দিয়ে হলেও মেনে চলার চেষ্টা করব। শোনেক, আমরা বাংলাদেশে প্রবেশ করেছি কিন্তু এখানে বসে থাকার জন্য না। দেশের ভিতরে অনেক বড় একটা গ্যাঞ্জাম তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠানো হয়েছে। তাই আমাদের এখানে বসে থাকলেও হইব না। যেভাবে হোক দেশের ভিতরে একটা গ্যাঞ্জাম আমাদের তৈরি করতে হইব। সেটা তো আমি জানি ভাই, কিন্তু আপনি তো কোনো কিছু করার জন্য নির্দেশনা দিতেছেন না, যার কারণে তো আমরা কোনো পদক্ষেপ নিতেছি না। আমরা সকলেই তো আপনার নির্দেশের অপেক্ষায় বসে আছি। কোন জায়গায় কি করতে হইব শুধু একবার মুখ দিয়ে বলেন, দেখবেন সাথে সাথে সেই কাজটা কমপ্লিট হয়ে যাইব। শোনেক পলাশ, সব কিছুরই একটা সময় আছে। সেই সময় মতো সব কিছু করতে হয়। আমাদেরকে 10 টাক অস্ত্র পাঠানো হব। সেই অস্ত্র আমাদের সঠিকভাবে রিসিভ করতে হইব। এই বিষয়ে আমার হাজী সিদ্দিকের ছেলে ইরফান এবং লিয়াকতের সাথে কথা হয়েছে। অস্ত্রগুলো আসতে ওরা আমাদেরকে সাহায্য করবে, কিন্তু তার আগে আমাদেরকে এইখানে কিছু কাজ করতে হইব, যাতে করে ওদের এই মালটা পৌঁছাতে সুবিধা হয়। শোন, পুরো ঢাকা শহর একযোগে আমরা জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র করব। এইদিকে আমরা ঢাকা শহরে যদি একটা গ্যাঞ্জাম বাজাইতে পারি, তখন প্রশাসন এটা নিয়ে ব্যস্ত থাকবে, আর ওই ফাঁকে ওরা অস্ত্রগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। সেটা না হয় বুঝলাম শাকিল ভাই, কিন্তু ঢাকা শহরের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় কিভাবে এত বড় একটা ঝামেলা তৈরি করবেন? এটার জন্য তো অনেক পরিকল্পনা করতে হইব। কিভাবে আপনি এটা বাস্তবায়ন করতে চাইতেছেন ভাই? শোনেক, আমাদের কিছু লোকজন নিয়ে তুই অতি তাড়াতাড়ি হাত বোমা বানানোর শুরু করে দে, আর কিছু টাইম বোমাও বানাবি। হাত বোমাগুলো নিয়ে ঢাকা শহরের যেখানে জনবহুল বেশি সেই সমস্ত জায়গায় বোমা মারতে হইব। আর বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোতে টাইম বোমা সেট করে রাখবি। সেটা সময় মতো একসাথে উড়িয়ে দেওয়া হবে। এতে করেই দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হইব। ওই ফাঁকে অস্ত্রগুলো আমরা দেশে ঢুকাবো। খুব দ্রুত এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা কর। বোমাগুলো তৈরি হয়ে গেলেই মিশনে নেমে পড়ব আমরা। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি এখন থেকেই কাজে নামার ব্যবস্থা করে দিচ্ছি। খুব দ্রুত সময়ের ভিতরে আপনার কাঙ্ক্ষিত সে মালামালগুলো তৈরি হয়ে যাবে। শামসু, তুই রেডি থাক, তোর জন্য তোর জম ডেন্ডি শাকিল আসতেছে। যে কোনো সময় তোর মুখোমুখি হইব এই ডেন্ডি শাকিল। কি হলো শামসু ভাই, আপনাকে এরকম রাগান্বিত দেখা যাচ্ছে কেন? ভিতরে কি প্রেসিডেন্টের সাথে কোনো বিষয় নিয়ে গরমেল হয়েছে নাকি? আর বলিস না রমজান, এই প্রেসিডেন্টের কথা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। প্রেসিডেন্ট সব সময় শুধু সমঝোতার কথা বলে। কাদের সাথে সমঝোতা করে চলতে চায় উনি? যারা দিনরাত ওনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে, উনি তাদের সাথেই সমঝোতা করে চলার চেষ্টা করতেছে। এটা কি কখনো হয়? এত করে ওনাকে বুঝাই, তারপরেও কোনো কিছুই বুঝতে চায় না। শামসু ভাই,
আপনি একদম ঠিক কথাই বলছেন। আসলে প্রেসিডেন্ট অনেক বিষয় নিয়ে ভীত থাকে। উনি মনে করেন যে ওনার চেয়ার মনে হয় যে কোনো সময় চলে যাইব, যার কারণে উনি শক্তভুক্ত কোনো পদক্ষেপ নিতে পারে না। ওনার এই ভীতু স্বভাবের কারণেই দেশে আজকে এই রকম সন্ত্রাসীরা মাথা চারা দিয়ে দাঁড়াতে পারে। আমারও নাম শামসু রমজান, আমি কোবা শামসু। যদি আমার ধৈর্যের বাঁধ একবার ভেঙে যায় তাহলে কে প্রেসিডেন্ট সেটা দেখার সময় কিন্তু এই শামসুর হাতে থাকবে না। দরকার পড়লে এই প্রেসিডেন্টকে আমি মাইনাস করে ফেলবো এখানে। দেশের জনগণের স্বার্থে এ কোপা শামসু যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। দেশের জনগণের ক্ষয়ক্ষতি হবে এমন সিদ্ধান্ত যদি প্রেসিডেন্ট নেয় তাহলে কখনোই আমি প্রেসিডেন্টকে ছাড়ব না। আমি মনে করি কি শামসু ভাই, আপনি প্রেসিডেন্টকে সরিয়ে নিজেই প্রেসিডেন্টের পদে চলে যান, তাহলেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনি আরও শক্ত পদক্ষেপ নিতে পারবেন। প্রেসিডেন্টের কারণেই অনেক সময় অনেক কাজ করতে পারি না আমরা, তাই আপনার প্রেসিডেন্টের দায়িত্ব নিলে সবচাইতে বেশি ভালো হইব। হ্যাঁ রমজান, পরিকল্পনা ওইটাই সাজাইতেছি, দেখা যাক সামনে কি হয়। একেবারে তো আর প্রেসিডেন্টকে মাইনাস করা যায় না, এটা ধাপে ধাপে করতে হইব। দেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করে প্রেসিডেন্টকে অবসরে পাঠাইতেই হইব। তাছাড়া উনি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের জনগণের দুর্ভোগ শেষ হইব না। বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে আন্দোলন শুরু করছিল, যদি খালি আপনি শক্ত হাতে প্রতিরোধ না করতেন তাহলে এতদিন তো জনতা পার্টি ক্ষমতা ছাড়া জেলখানার গানি টানতে হইতো। শুধুমাত্র আপনার জন্যই তো প্রেসিডেন্ট এখন পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারতেছে। তাছাড়া কাদের মোল্লা হাজী সিদ্দিক বিরোধী দলের সাথে হাত মিলিয়ে যে পরিকল্পনাটা করছিল এটা শুধু আপনার জন্যই বাস্তবায়ন করতে পারে নাই। তাছাড়া এতদিন ওদের পরিকল্পনা 100% সাকসেস হয়ে যাইতো। এইটাই তো প্রেসিডেন্টকে এখন পর্যন্ত বুঝাইতে পারলাম না। ওরা যে দলের ক্ষতি চায় সেটাই প্রেসিডেন্ট বুঝতে চায় না। এখন আবার শুনতেছি যে কাদের মোল্লা গ্রুপকে জামিন করানোর জন্য চেষ্টা করা হইতেছে। এদেরকে যদি এই সময় আবার জামিন দিয়ে জেলের বাইরে আনা হয় তাহলে তো ওরা আরও ভয়ঙ্কর একটা পরিকল্পনা সাজাইব। সেটা প্রেসিডেন্ট কোনোভাবেই বুঝতে চাইতেছে না, শুধু বলে সমঝোতা করে চলবে। সমঝোতা করতে যায় যে নিজের চেয়ারটাই হারাইব সেটাই এখনো বুঝাইতে পারলাম না। তাহলে শামসু ভাই এখন কোন দিকে যাইব? বাসায় যাইবেন না এদিকে কোনো কাজ আছে? তুই এখন সরাসরি আমার দপ্তরে যা, ওইখানে পরিকল্পনা মন্ত্রী এবং সেলিম ভাইয়ের সাথে আলোচনা করার আছে। সম্রাটও আসবে ওই জায়গায়, তুই আমার দপ্তরের দিকে যা। কি ব্যাপার মাস্টার, তুমি বলে ডাকছো আমাদেরকে? শফিক ভাই, প্রোগ্রাম শুরু করতে হইব না? কয়টা বাইজা গেছে, এখনো আপনারা পাশের রুমে বৈশা গুটুর মুটুর করতেছেন। যত তাড়াতাড়ি সম্ভব প্রোগ্রামটা শেষ কইরা বাসায় চলে যাইমু। এই শীতের ভিতরে নেতাকর্মী সকলেই আইসে উপস্থিত হয়ে আছে, আর আপনাদের কোনো খোঁজ খবর নাই। এত সময় নেতাকর্মীদেরকে আটকে রাখা যায়? তাড়াতাড়ি প্রোগ্রামটা শুরু করতে হইব। না না মাস্টার, তোমরা হিন্দুলার মাঝেদের সাথে কথা বললা দেখা তো তার আমি পাশের রুমে একটু
পার্সোনাল আলোচনা করলাম। তা প্রোগ্রাম শুরু করবা কই তুমি একাই কে এই জায়গায়? হাবিব কই? হাবিব রে না তোমার সঙ্গেই কথা বলতে রাইখা গেলাম। হাবিব আবার কোথায় চলে গেল? হাবিব ভাই এই জায়গায় ছিল এতক্ষণ। ওনার বলে পেটে সমস্যা, যার কারণে বাথরুমে গেছে, চলে আসবো এখনই। এই তোতা, এই জায়গায় দাঁড়ায় না থাইকা তুই এখনই অডিটোরিয়াম রুমে চলে যা। দেখ ওই জায়গায় সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি কিছুক্ষণের ভিতরেই আলোচনার জন্য মঞ্চে উঠব। দেরি হয়ে গেছে এমনিতেই, আর বেশি দেরি করা যাইব না। তুই এখনই যায়া ওই দিকের পরিস্থিতিটা স্বাভাবিক কর। আচ্ছা চাচা, ঠিক আছে তাইলে আমি গেলাম। আপনারা তাড়াতাড়ি তাহলে চলে আসেন। কিরে মিলন, এই ঘটনা কিভাবে ঘটলো? পুরো বাড়ি দেখি আগুনে একদম পুরা সারকার হয়ে গেছে। তোর এত বড় সর্বনাশটা কে করলো রে মিলন? আর বললেন না চেয়ারম্যান সাহেব, আমি গেছিলাম বাজারে বাজার করার জন্য, আর আইসা দেখি আমার বাড়িতে এরকম দাউ দাউ কইরা আগুন জ্বলতেছে। ঘরের ভিতরে অনেক জিনিসপত্র ছিল, সব পুরা সারকার। বেটির বিয়া দেওয়ার জন্য 3 লক্ষ টাকা রাখছিলাম, সেইটাও পুরা ছাই হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। আমি তো একদম নিঃস্ব হয়ে গেলাম। এখন কি করব আমি? কান্দিস না মিলন, বিষয়টা আমি দেখতেছি। আসলে তোর কি কারণে মনে হয় যে বক্করের বেটা হামিদুলি তোর বাড়িতে আগুন লাগাইছে? ওরে সন্দেহ করার কারণটা কি আমার কাছে বল তো দেখি আগে। বিষয়টা আমি বুঝা নেই কি কারণে হামিদুল তোর বাড়িতে আগুন লাগাইলো। ওরে কেন সন্দেহ করব না চেয়ারম্যান সাহেব? বক্করের বেটা হামিদুল তো আপনার নির্বাচন করার পর থেকেই আমার পিছনে লাইগা আছে। একের পর এক হুমকি দামকি দেয় আমারে। সেই দিন ওর সাথে আমার এই বিষয়গুলো নিয়ে অনেক বড় একটা ক্যাসাল লাগছিল, আর সেই ক্যাসালেই ওই বাজারের ভিতরে ওপেনে আমাকে ঠেট দিয়েছে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। ওর পিছনে লাগাটা যে কত বড় ভয়ঙ্কর পরিণতি হইব আমার, সেটা নাকি হারে হারে আমি টের পাইব। আর এই কথা বলার 1 সপ্তাহ না যাইতেই আমার বাড়িতে এইরকমভাবে দাউ দাউ কইরা আগুন জ্বলা উঠল। এটা হামিদুল ছাড়া আর কেউ করতে পারে না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, এলাকার ভিতরে এইগুলো কি শুরু হইয়া যাইতেছে? এইটা কি কোনো মানুষের কাজ হইতে পারে? আমি তো ফোনে মনে করছিলাম হালকা পাতলা মনে হয় আগুন লাগছে, আর মিলন এইটারেই কাইন্দা কাইটা অনেক বড় বানাইতেছে। কিন্তু ঘটনাস্থলে আইসা তো দেখতেছি পরিস্থিতি পুরোটাই উল্টো। এটা কোনো কথা হইল? এইরকম একটা জলজান্ত বাড়ি চোখের সামনে এইভাবে পুরা ছাই, এটা কে মেনে নিবে চেয়ারম্যান সাহেব? কারো পক্ষে তো এইরকম ঘটনা মেনে নেওয়া সম্ভব না। মিলন আর কয় টাকা ইনকাম করে? বউ চলিয়া খায়া দেয় তোর দিন পার হয় না। তা ওর মতো গরিব মানুষের এত বড় ক্ষতি করাটা ঠিক হয়েছে? যদি বক্করের বেটা হামিদুল মানুষই হইতো তাহলে কি আর
ও এই কাজটা করতে পারত। যতই শত্রুতাও থাকুক না কেন, তাই বইলা কি আর একটা লোকের বাড়িত এইভাবে আগুন লাগাইয়া তার সর্বশান্ত করাটা কোনোভাবেই কাম্য? ওর ভিতরে মনুষ্যত্ব বলতে কোনো কিছুই নাই, যার কারণে এই কাজটা করতে পারছে। তবে বক্করের বেটা হামিদুল যদি সত্যি এই কাজ করে থাকে, এর জন্য ওরে চরম মূল্য দিতে হইব। আমার ইউনিয়নের ভিতরে কোনোভাবে কারো উপর কোনো রকমের জুলুম চলব না। সে যত বড় হেডামালা লোকই হোক না কেন, তারা তার মোকাবেলা করেই ছাড়বে। চেয়ারম্যান সাহেব, আমার অপরাধ একটাই, আমি হামিদুলের কথা মতো বাটুল চেয়ারম্যানের নির্বাচন না কইরা আপনার নির্বাচন করছি। এটাই হচ্ছে আমার সবচাইতে বড় অপরাধ, যার কারণে আজকে আমার এই পরিণতিটা হইল চেয়ারম্যান সাহেব। তাছাড়া ওদের সাথে আমার কোনো রকমের কোনো বিষয় নিয়ে কখনোই ক্যাসাল হয়েছিল না। আপনার নির্বাচন করছি ওদের কথার বাইরে। ওরা সেই শুরু থেকে আমাকে হুমকি দিয়ে আসতেছিল, আজকে যায়া সেটা ওরা সফল করলো। এখন আমি কি করব চেয়ারম্যান সাহেব? আমি তো সহায় সম্বল সব হারাইয়া একদম পকের ফকির হয়ে গেলাম। এ মিলন, কে বলছে তুই পথের ফকির হয়ে গেছস? এত টেনশন করস কেন? এটার চেয়ারম্যান এখনো তো জীবিত আছে, তাই না? তোর এত চিন্তা করার কোনো কারণ আমি দেখতেছি না। এইখানে কি হয়েছে না হয়েছে সেটা আমি দেখব। বক্করের পোলা হামিদুল যদি সত্যি আগুন লাগায়া থাকে, তাহলে তোর যে পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে তার চাইতে 3 গুণ ক্ষতি ওর কাছ থেকে আমি উঠায় দিব তরে। তুই একদম কোনো টেনশন করিস না। আগে আমি বিষয়টা তদারকি করে দেখি আসলে এইখানে মূল ঘটনাটা কি করছিল। তুই তো আর সরাসরি হামিদুলকে আগুন লাগাইতে দেখস নাই, তাইলে আগে আমাদের তদন্ত করতে হইব। না চেয়ারম্যান সাহেব, সেটা আমি সরাসরি দেখি নাই। আমি এখানে আইসা দেখি আমার বাড়িতে আগুন জ্বলতেছে। আমি যতক্ষণ আইছি ততক্ষণে পুরো বাড়ি আগুনে ছড়াই গিয়েছিল, যার কারণে আমি কোনো কিছু ঘর থেকে বের করতে পারি নাই। তবে আমি 100% শিওর যে এই আগুন বক্করের বেটা হামিদুল ছাড়া আর অন্য কেউ লাগাইতে পারে না। ওই এখন সবচাইতে বড় শত্রু আমার। এইখানে আগুন হামিদুল লাগাইছে না অন্য কেউ লাগাইছে সেটা আমি দেখবনি। হামিদুলকে ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। তুই এক কাজ কর, ফায়ার সার্ভিসের লোকজন যেহেতু আগুন লিবাইয়ে ফেলাইছে, তুই এখন অবশিষ্ট যা আছে সেইগুলো সরানোর ব্যবস্থা কর। আর তোর কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা লিস্ট আমার কাছে দেশ। আমি বিষয়টা তদন্ত করে দেখতেছি কি করা যায়। একদম চিন্তা করিস না কোনো। এই ডন, গাড়ি বের কর, চলে যাইমু এখন সরাসরি বাসায়। বুঝলাম না চেয়ারম্যান সাহেব, বগুড়া থেকে কি ডর ভয় সব উঠে গেল নাকি? এ বক্করের ছেলে হামিদুল মিলন যে আপনার লোক সেটা জানা সত্ত্বেও কোন সাহসে ওই মিলনের বাড়িতে আগুন লাগাই দেয়? পরে এত বড় সাহস কে দিল? আমার মনে হয় চেয়ারম্যান সাহেব, এখানে ওর পিছনে তৃতীয় কোনো ব্যক্তি কাজ করছে, যারা বগুড়ায় আবারও
সহিংসতা ফিরিয়ে আনতে চায়, তাই ওকে দিয়া এই কাজটা করাইছে মনে হয় আমার। ওরে দইরা নিয়া উক্তা করে ঝুলাইলেই দেখবেন ওর কাছ থেকে অনেক তথ্য বের করতে পারবো আমরা। আগে হামিদুলকে ধরতে হইব, ওই কি কারণে আগুন লাগাইলো। সমস্যা নাই ডন, ওই কত বড় হেডামালা আইছে সেটা আমি দেখা সাইরা দেবনি। আগে বাসায় যাই, পরে এইখান থেকে ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। সত্যি যদি ওই আগুনটা লাগায় থাকে তাহলে জরিপানা তো দিতে হইব, সেই সাথে বাপ ছেলে দুইটারই সারা জীবন জেলের গানি টানাইয়া দিন পার করামু। তাইলে চেয়ারম্যান সাহেব, সরাসরি আপনি বাসায় চলে যাইতে চাইতেছেন? আজকে না পার্টি অফিসে চাচারা প্রোগ্রাম দিছিল, প্রোগ্রামে তাহলে অ্যাটেন্ড করবেন না, সরাসরি বাসায় চলে যাইতে চাইতেছেন? চলেন পার্টি অফিসে যাইয়া দেখে আসি গা ওনাদের প্রোগ্রাম কত দূর আইগাইল। তোতা ভাই আবার আমারে এক গুরানি পার্টি অফিসে যাইতে বলছিল। আমারও তো যাইতে বলছিল চাচা, কিন্তু ব্যস্ততার কারণে তো যাইতে পারলাম না। এখন মনে হয় না পার্টি অফিসে যাইয়া কোনো লাভ হইব। এতক্ষণে মনে হয় প্রোগ্রাম শেষ। যে শীত পড়ছে, চল পার্টি অফিসে আর না যাই। আমারে বাসায় নামাই দিয়া তোর যদি পার্টি অফিসে যাইতে মন চায় তাহলে তুই পার্টি অফিসে যা। আমার দ্বারা এখন পার্টি অফিসে যাওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে আমি বাসায় নামাই দিয়া তারপর দেখি পার্টি অফিসের দিকে যায়া ওনাদেরকে কাউকে পাই কিনা। মাস্টার, আজকে তোমার কথা আমার খুবই পছন্দ হয়েছে। সব সময় এইভাবেই নেতা কর্মীদের সাথে স্ট্রেট কাট কথা বলতে হইব। কাউরে কোনো রকমের কোনো ছাড় দেওয়া যাইব না। সবাইকে ছাড় দেওয়া রাজনীতি করতে করতে আজকে সবাই আইসা মাথায় উঠছে। এর সম্পূর্ণ কারণ কিন্তু আমরা নিজেই। আমরা সিনিয়ররা ওদের ছোটোখাটো ভুলকে সবসময় ক্ষমার চোখে দেখতে দেখতে আজকে ওরা ধৈর্যের বাঁধ অতিক্রম করে যাইতেছে। তাই এখন আমাদেরকে এরকম একটা শক্ত পদক্ষেপ নেওয়ার খুবই জরুরি প্রয়োজন ছিল, যেটা তুমি আজকে নিয়ে প্রমাণ করে দিলা। না না হাবিব ভাই, আমি তো আগেই বলছি, এখন থেকে আর কাউরে কোনো রকমের কোনো ছাড় দেওয়া হইব না। কারোর সাথে আর নরম সুরে কোনো কথা নাই। দলের নাম ভাঙাইয়া এতদিন যাবৎ অনেকেই অনেক রকমের দুর্নীতি করছে, আর কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার কোনো সুযোগ পাইব না। দলের নাম ভাঙাইয়া দুর্নীতি করে খাইব, আর দিন শেষে সব দায় বাড়াইসা দলের উপর পড়ব, সেটা তো কোনোভাবেই হইতে দেওয়া যাইব না। দলের অনেক ত্যাগী নেতা আছে যারা নিজের সব কিছু উজাড় করে দলের জন্য খেটে বেড়ায়, তাদের কখনোই কোনো মূল্যায়ন করা হয় না। আর টাকার জোরে এই সমস্ত আলতু ফালতু লোকদের কমিটি দিয়ে রাখা হয়। চাচা, এক বাবুল শেখকে গ্রেপ্তার করাতেই পুরো বগুড়াতে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সব নেতা কর্মী এখন ভালো কইরাই বুঝা গেছে যে বগুড়াতে আর কোনো রকমের কোনো উল্টাপাল্টা রাজনীতি করা যাইব না। আস্তে আস্তে দেখবেন এখন সব ঠিক হয়ে যাইব। আরও কয়েকটা আছে এরকম বেজাল, এই কয়েকটারেও বাবুল শেখের মতো ধাপে ধাপে ধরতে হইব। তাহলেই বগুড়া শহরের পুরো কমিটিটাই অনেকটা সংস্কার হয়ে যাইব, আর কাউকে
কোনো রকমের দুর্নীতি করার জন্য কোনো ছাড় দেওয়া হইব না। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাইব তারই সাথে সাথে পুলিশের হাতে হস্তান্তর করে দেব, এতে যা হয় হবে। চাচা, এক বাবুল শেখরে গ্রেপ্তার করাতেই দেখছেন পুরো বগুড়াতে কিন্তু আলাদা একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সকলেই বুঝা গেছে যে বগুড়াতে আর কোনো রকমের কোনো স্বজনপ্রীতি চলবে না। যোগ্যতার মাধ্যমেই এখন থেকে সবার নেতৃত্ব গ্রহণ করতে হইব। আর অপরাধ করলে যে সেটার জন্য বিন্দু পরিমাণের কোনো ছাড় নাই, সেটা সকলেই খুব ভালো করেই বুঝা গেছে। এখন দেখবেন আস্তে আস্তে পুরো বগুড়ার কমিটিটাই কলঙ্ক মুক্ত হয়ে যাইব। আমাদের এই অভিযান চলমান রাখতে হইব। যার বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগ পাইমু সাথে সাথে তারে পুলিশের কাছে হস্তান্তর করে দিমু। শুনতো তা শুধু মুখে মুখেই বললে হইব না, আমাদেরকে পদক্ষেপ নিতে হইব। শোনেক, তুই কিন্তু দলের সেক্রেটারি, তাই তোরে সব সময় সব দিকে চোখ কান খোলা রাইখা কাজ করতে হইব। চতুর্দিকে নজর রাখবি, যেইখানে যারে দুর্নীতির সাথে জড়িত দেখবি তারই বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করবি। ওর ব্যবস্থা কিভাবে নেওয়া লাগে সেটা আমি নেব। মোট কথা, বগুড়ার কোনো কমিটিতেই যেন কোনো রকমের অনিয়মের অভিযোগ শামসুর কানে না যায়। শামসু যেন আমাদেরকে বলতে না পারে যে বগুড়ার দায়িত্ব আমাদেরকে দিয়ে শামসু নিশ্চিত হতে পারে না এখনো। ওইটা নিয়ে আপনার কোনো রকমের কোনো টেনশন করা লাগবে না। বিষয়টা আমি ভালোভাবেই হ্যান্ডেল করতেছি। আমি সব জায়গায় আমার নিজস্ব লোক বসায় রাখছি। কেউ কোনো রকমের অনিয়ম করলেই সেটা সঙ্গে সঙ্গে আমার কানে রিপোর্ট চলে আসবো। আপনি শুধু দেখতে থাকেন সামনে আমি আরও কি কি পদক্ষেপ নেই। দলের নাম ভাঙাইয়া কাউকে আর দুর্নীতি করার কোনো সুযোগ দেব না। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানেই সভা শেষ করতেছি। বাসায় চলে যাইব। বিকেলে আবার সকলে পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দিস। আরও কিছু আলোচনা করার আছে। তাহলে এখন যে যার মতো চইলা যা। না না তোতা, তোরা সংস্কারের নামে যে তালে নেতা কর্মীদেরকে মাইনাস করতেছিস, এটা কিন্তু ঠিক হইতেছে না। এভাবে চলতে থাকলে দেখবি এক সময় তোদেরকে নিয়েই সকল নেতা কর্মী প্রশ্ন তুলব। আরে বেটা, রাজনীতি কইরা যদি 2-4 টাকা কেউ ইনকাম নাই করতে পারে, তাহলে এই রাজনীতি করার দরকারটা কি আছে? এখন দল পাওয়ারে আছে, এখন সকলেই তো 2-4 টাকা ইনকাম করার সোর্স খুঁজবই। বিরোধী দল যখন আসবে তখন যে হামলা জামলা মামলাগুলো খাইবেও, এটার ক্ষতিপূরণ কে দিব? তোরা যে অবস্থা শুরু করছস, এইভাবে কোনোদিন চলে না রে। কি যে কন্যা চাষা আপনি এইসব, তাই বইলা কি অবৈধভাবে দুর্নীতি কইরা টাকা পয়সা ইনকাম করব নাকি? অনেক কাজই তো সরকার থেকে আসে, যেগুলো আমরা নেতাকর্মীদের মাঝে বিলিয়ে দেই। এখান থেকেও তো অনেক টাকা ইনকাম করা যায়। মাদকের ব্যবসা কইরা যুব সমাজ ধ্বংস কইরার পর টাকা পয়সা ইনকাম করব, এইটা তো চাচা
কোনোভাবেই মাইনে নেওয়া যায় না। এদের বিরুদ্ধে তো অবশ্যই চাচা আমাদেরকে ব্যবস্থা নিতে হইব। আর আপনি এই সমস্ত কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনারা বলছি সব সময় মাস্টারের সিদ্ধান্ত মাইনা চলবেন। হাবিবের অবস্থা দেখছেন কিভাবে তেল মাইরা যায়। ওই হাবিব তো আগে থেকেই তেলবাজ। মাস্টারের মন গলানোর জন্য মাস্টারের সুরে কথা বলতেছে। সুযোগ পাইলে দেখবে হাবিব নিজেই দুর্নীতির সাথে জড়িয়ে যাবে। আবার এখন বড় বড় লেকচার সারে। আমরা কি চিনি না কোন রাজনীতিবিদ কেমন? সবাইরই চেনা আছে। বগুড়া শহরে কে কেমন রাজনীতি করে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ওইটাই চাচা, হাবিবের মাথায় বুদ্ধি আছে। কোন জায়গায় কি করতে হইব সেটা হাবিবের খুব ভালো করেই জানা আছে। কিন্তু এখন পর্যন্ত আপনারে আমি এই বিষয়টা শিখাইতে পারলাম না যে কিভাবে আপনার মানুষের সাথে চলাফেরা করতে হয়। আপনি দলীয় সিদ্ধান্তের বাইরে যায় কেন কথা বলবেন? আপনার যদি সিদ্ধান্ত পছন্দ নাও হয় তবুও সকলের সাথে তাল মিলায় আপনাকে চলতে হইব, যাতে করে আপনার উপর কেউ কোনো রকমের সন্দেহ করতে না পারে। এইটা যতদিন পর্যন্ত বুঝতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার রাজনীতি কখনোই পরিপূর্ণ হইব না। কথাটা মিলাই নিয়েন চাচা। হয়েছে, এত জ্ঞানের কথা বলার দরকার নাই। বুঝি আমি কি করতে হইব। এখন এত বেশি কথা না বইলা গাড়িটা থানার দিকে ঘুরা। থানায় যাইয়া ওসির সাথে আগে আলোচনাটা সাইরা আসি। আগে সামনে যে ঝামেলাটা আছে এই ঝামেলাটা আগে সমাধান করি, তারপর অন্যান্য দিকে চিন্তা ভাবনা করবনি। চাচা, থানায় গেলে তো যাওয়া যায় যে কোনো সময়ই। আমি আবার আরেকটা বিষয় নিয়ে টেনশন করতেছি। থানায় যে আমরা যাইতে চাইতেছি আরিফের পক্ষে কথা বলার জন্য। ওসি যদি আবার আমাদের এই কথা মাস্টারের কাছে বইলা দেয় তখন কিন্তু আমরা সরাসরি অপরাধের সাথে জড়িয়ে যাব। তখন হাজার যুক্তিতর্ক দেখিয়ে কিন্তু কোনো লাভ হইব না। তাই আমি মনে করি একটু চিন্তা ভাবনা কইরা তারপর ওসির সাথে দেখা করাটা মনে হয় ভালো হইতে পারে। হরে তোতা, কথা তো তুই একেবারে খারাপ বলিস নাই। কি যে করি তোতা, কোনো কিছুই ভালো লাগতেছে না। এই আরিফ গ্রেপ্তার হওয়ার খবর শোনার পর থেকেই মাথা শুধু এলোমেলো হইয়া কাজ করতেছে। শালার বেটা এমন সময় আইসা গ্রেপ্তার হইল, কোনো কিছুই এখন করা সম্ভব হইতেছে না। এমপি হওয়ার পরে যদি গ্রেপ্তারটা হইতো তাহলে তো এইগুলো ঝামেলা আমি তুড়ি মাইরাই শেষ করে দিতে পারতাম। এখন যদি মুখ খুইলা দেয় তাহলে যে কি একটা ঝামেলা হইব কিছুই বুঝতে পারতেছি না। তাইলে তো তা বাসার দিকে যা, আপাতত চিন্তা ভাবনা করি যে কি করা যায়, পরে সিদ্ধান্ত নিমুনি।